নির্বাচন কমিশন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং প্রধান নির্বাচন কমিশনার তো আরও গুরুত্বপূর্ণ অবস্থানে থাকেন, এটা তো স্বাভাবিক সত্য কথা এদেশের প্রেক্ষাপটে বা সব দেশের প্রেক্ষাপটে তাই। আর স্বাভাবিকভাবেই এটা একটা যেহেতু গুরুত্বপূর্ণ পদ, যেহেতু এটা নির্বাচন কমিশনের মাধ্যমে একটা সরকার পরিবর্তনের প্রক্রিয়া হয়, সে কারণে এটা গুরুত্বপূর্ণ এবং মানুষের দৃষ্টি এটার উপরে নিবদ্ধ থাকে, এটা স্বাভাবিক। তবে আপনার মাধ্যমে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষ থাকবে, কারো প্রতি কখনো কোনো রকমের দুর্বলতা তাদের নেই, কোনো দলের প্রতি কোনো দুর্বলতা নেই, শুধু সংবিধানের প্রতি দুর্বলতা থাকবে, আইনের প্রতি দুর্বলতা থাকবে এবং সেই ক্ষেত্রে আমাদের আর কোনো কারোর সাথে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ বা আপোষ আমরা করব না। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যা যা করণীয় দরকার সেগুলো আমরা করবো। এটা আমি বিশ্বাস করি যে আমাদের কমিশনের যে সদস্যবৃন্দ আছে তারাও একই পর্যায়ের এবং একই মনোভাবের ব্যক্তি, যতদূর আমি তাদের সম্পর্কে জানতে পেরেছি। হ্যাঁ, এটা ঠিক যে আমি বিএনপির সময় আমি চাকরিচ্যুত হয়েছিলাম। সেটা কেন হয়েছিলাম, কেন তারা করেছিল সে ব্যাপারে আমি একেবারেই আর পিছনে ফিরে যেতে চাই না। আর সে ব্যাপারে আমার কোনো ক্ষোভ নাই, তাদের প্রতি কোনো অভিমান নাই, রাগ নাই, সব কিছু আমার পাস্ট ইজ পাস্ট, ইট ইজ এ ফরগটেন হিস্ট্রি। সেখানে একেবারেই ফিরে যেতে চাই না। সেটা আমি আমি ভুলে গিয়ে নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন দায়িত্বে এবং একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যেহেতু, সেই দায়িত্ব পালন করার জন্য আমি বদ্ধপরিকর। আর আওয়ামী লীগের সময় আমাকে চাকরিতে পুনর্বহাল করেছে আওয়ামী লীগ, এই কথাটা ঠিক না। তার কারণ আদালত, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তাদের ইনস্ট্রাকশনে, তাদের আদেশে আমি চাকরি পুনর্বহাল হয়েছি। সুপ্রিম কোর্ট ইন এ সেন্স যে আমাদের সাথে আরও তো অনেকে চাকরিচ্যুত হয়েছিল, তাদের দুইজন বা একজনের কেস অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের মাধ্যমে রায় পাওয়ার পরে সরকার আপিল করেছিল সুপ্রিম কোর্টে। সেখান থেকে আপিলের ডিভিশন রায় দিয়েছে যে এটা অবৈধ, রায়টা অবৈধ ছিল, সিদ্ধান্তটা অবৈধ ছিল এদের, সুতরাং এদেরকে চাকরিতে পুনর্বহাল করা হবে এবং সব সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে যাকে বলে ভূতাপেক্ষ ভাবে আমাদের প্রতিষ্ঠিত করা, সব কিছু পদোন্নতি দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, সেরকম আদেশ ছিল। সুতরাং সুপ্রিম কোর্টের আদেশ, সেটা তো সরকার যে সরকারি হোক না কেন তাদের মানতে বাধ্য। সেই হিসাবে আমরা চাকরিতে পুনর্বহাল হয়েছি এবং সকল সুযোগ সুবিধা নিয়ে আমাদেরকে পদোন্নতি দেয়া। আমি তো জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমাকে অবসরে পাঠানো হয়েছিল। তারপরে আমাদের এডিশনাল সেক্রেটারি, এটাকে বলা হয় নেক্সট বিলো রুল, আমাদের সার্ভিসে একটা বিষয় আছে যে আমার যে জুনিয়র ব্যক্তি যদি আমাকে পদোন্নতি পেয়ে থাকে, আমার কোনো ফল্ট না থেকে থাকে, তাহলে সেই তারিখ থেকেই আমার পদোন্নতি হবে প্রত্যেকটা ধাপে। সে ধাপ সম্পূর্ণভাবে নিয়মকানুন ভিত্তিতে পালন করে আমাকে পদোন্নতি দেওয়া হয়েছে। কারণ কুমিল্লার ডিসি হিসাবে ঢাকা জনতা মঞ্চের সাথে কীভাবে আমি সম্পর্কিত থাকতে পারি, প্রশ্নই ওঠে না। আমি তো কুমিল্লা তখন ব্যস্ততম সময় আমার যাচ্ছি, সেখানে ছিলাম। সুতরাং জনতা মঞ্চের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটা লজিক্যাল যে কুমিল্লার ডিসি ঢাকা জনতা মঞ্চের কী থাকতে পারে। আর তাদের কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে যে আমাকে জনতা মঞ্চে কেউ দেখেছে, আপনারা দেখেছেন, মিডিয়ার কাভারেজ তো আছেই প্রচুরভাবে, সেটা বলুক, তারা তুলে ধরুক যে কোথায় আছে, কখন ছিলাম, কার সাথে ছিলাম, কোন জায়গায় দাঁড়ানো ছিলাম, কিছুই নেই। সুতরাং এটা বোধহয় আমার মনে হয় তারা সঠিক তথ্য তাদের কাছে নেই। যদি রাজনৈতিক দল যদি সহযোগিতা না করে তাহলে সম্ভব না ঠিকই, কারণ বিগত দিনে যে নির্বাচনগুলো কম্পিটিটিভ ছিল, প্রতিযোগিতামূলক ছিল, সবগুলো নির্বাচনই সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করার পরেই সেটা প্রতিযোগিতামূলক ছিল। আর যেখানে তারা অংশগ্রহণ করেনি, সে ওইগুলো নির্বাচনগুলো সঠিক ভালোভাবে হয়নি, বিতর্কিত ছিল। সুতরাং আমি চাবো সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে তারা সহযোগিতা করবে এবং তারা অংশগ্রহণ করবে, তখনই নির্বাচন কখনোই বিতর্ক যুক্ত হবে না। কারণ প্রতিযোগিতামূলক এবং কম্পিটেন্ট ক্যান্ডিডেট যদি থাকে, তাহলে এলাকার প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনিভাবেই অনেক ক্ষেত্রে অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড হয়ে যায়, ঠিক হয়ে যায়, কারণ প্রতিযোগিতা থাকে সে কারণে। তো সেখানে তাদের প্রতিযোগিতা কামনা করব, তাদের প্রতিযোগিতা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা ক্ষতিকর হবে। আপনার দৃষ্টিতে স্যার আসলে নির্বাচনে মূল স্টেক হোল্ডার কারা? প্রথম তো রাজনৈতিক দল, তারপরে রাজনৈতিক দলের মাধ্যমে তো জনগণ, তারপরে আপনারা মিডিয়া আছেন, তারা, সুশীল সমাজ,
এরাই নির্বাচনের ব্যাপারে কথা বলেন, নির্বাচনের ব্যাপারে অংশগ্রহণ করেন। এবং নিশ্চয়ই আমি এই প্রশ্নটি করার কারণ হচ্ছে যে স্যার আপনি নিশ্চয়ই যখন কাজ শুরু করবেন আপনি নিশ্চয়ই উদাহরণগুলো সামনে আনবেন এবং বিভিন্ন নির্বাচনগুলো পর্যালোচনা করবেন। সেই ক্ষেত্রে আপনি কোন নির্বাচনটিকে সবচেয়ে গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন বলে মনে করেন? একটা না, কয়েকটা নির্বাচন ভালো নির্বাচন হয়েছিল। 91 নির্বাচনটা ভালো হয়েছিল, সেটা যদি ধরি আমরা। সেই নির্বাচনের তারপরে 96-এর নির্বাচনের ব্যাপারে তো বললাম, 96-এর 16 ফেব্রুয়ারি নির্বাচন ভালো হয়নি, 15 ফেব্রুয়ারি নির্বাচনটা ভালো হয়নি। আমি তখন আমার অভিজ্ঞতার কথা বললেন, আমি তখন তো রিটার্নিং অফিসার কুমিল্লা জেলার 12টা কনস্টিটিউয়েন্সির নির্বাচন, এবং পরে যখন আবার নির্বাচনের পরবর্তী নির্বাচন কখন হলো 12 জুনে, তখন আমি কিন্তু জেলা প্রশাসক কুমিল্লার এবং রিটার্নিং অফিসার। সুতরাং দুটো নির্বাচনে দেখি যে পাশাপাশি প্রথমটা নির্বাচনটা বিতর্কিত ছিল, এবং পরের নির্বাচনে যখন কম্পিটিটিভ হলো একই নির্বাচন কমিশনের অধীনে, সেই নির্বাচনটা তো ভালো হয়েছে, কম্পিটিটিভ নির্বাচন হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে সেই দৃষ্টিভঙ্গিতে। তারপরে এই লাস্ট নির্বাচন যেটা হলো ওই 2008-এর নির্বাচনটা ভালো নির্বাচন হয়েছে, কারণ একই সব দল অংশগ্রহণ করেছিল। তারপরে নির্বাচনটা সেটা বিতর্কিত নির্বাচন, কারণ সব দল অংশগ্রহণ করেনি। সুতরাং যেটা দাঁড়ালো সেটা হলো যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ হলেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব, এবং 100% সুষ্ঠু নির্বাচন এদেশে হবে এটা আশা করা যায় না। কিছু কিছু ভুল ত্রুটি থেকেই যায়, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত থেকেই যায়। তবুও মনে করেন 80%, 90% যদি সুষ্ঠু হয়, তাহলেই আমরা বলতে পারি যে সুষ্ঠু নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনগুলো আমার দৃষ্টিভঙ্গিতে ভালো ছিল। আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের যে কমিশনের মেম্বার তারাও যোগ্য ব্যক্তিত্ব, তাদের মাধ্যমে, এবং সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশ, ওই তো বললাম যে একই ইলেকশন কমিশন এক সময় একই বছরের বিভিন্ন সময় ভালো নির্বাচন হয়, খারাপ নির্বাচন হয়। আমি আশা করব এবং বিশ্বাস করি যে আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তা যদি করেন তাহলেই নির্বাচন সুষ্ঠু হবে, এবং আমাদের পক্ষ থেকে এক সম্পূর্ণভাবে আইনের দৃষ্টিভঙ্গিতে সংবিধানের যে দায়িত্ব আছে তার বাইরে আমরা কখনো কাজ করব না। কারো প্রতি কোনো রকমের দুর্বলতা নেই, কারো প্রতি কোনো রকমের অনুরাগ নেই, বিরাগ নেই, ব্যক্তির প্রতিও না, দলের প্রতিও না, এবং কোনো রাজনৈতিক অথবা সামাজিক সংগঠনের প্রতিও না। আমাদের সম্পূর্ণভাবে আইনের ভিত্তিতে যেটা আমাদের উপর অর্পিত হবে সেভাবে দায়িত্ব পালন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব। আর যদি রাজনৈতিক দল অংশগ্রহণ করে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে, আর যদি না করে তাহলে নির্বাচন সুষ্ঠু যে হবে এটা আমি বলতে পারি না। আমি মনে করি না কোনো চাপ নির্বাচন কমিশনের আসবে, এবং আসলেও নির্বাচন কমিশন সেটা গ্রহণ করবে, আমি বিশ্বাস করি না। সে ব্যাপারে আমরা দৃঢ়ভাবে প্রত্যয়ী যে রাজনৈতিক দলের কাছে আমরা কখনো থাকবো না, মাথা নত করবো না, এবং তাদের কোনো চাপের মুখে সম্মুখীন হব না, কখনো হব না। 1 নম্বর। 2 নম্বর হলো যে হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ। আগের নির্বাচনগুলো যেভাবে হয়েছে তার চেয়ে ব্যতিক্রমধর্মী নির্বাচনের বছর হবে, নেক্সট টাইমে নির্বাচন হবে। যদি হয় সেটা আমরা ওভারকাম করতে পারবো, সেটা আমাদের সামর্থ্য আছে এবং আমাদের যোগ্যতাও আছে, সেটা আমরা করতে পারবো। অত্যন্ত নিষ্ঠাবান লোক, তারা সৎ লোক, এবং আমি বিশ্বাস করি যে এই যে সার্চ কমিটি যে প্রক্রিয়ার মাধ্যমে এই কমিশনারদের নির্বাচন করেছেন অথবা প্রস্তাব করেছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে, এরা অত্যন্ত চিন্তা করে ভালোভাবে দেখে শুনে ব্যাকগ্রাউন্ড দেখে শুনে করেছেন। তাদের ব্যাপারে আমার কোনো নেই, সন্দেহ নেই যে তারা ভালো কাজ করতে ব্যর্থ হবে। কে খারাপভাবে স্মরণীয় হতে চায়? প্রত্যেকে ভালো মানুষ হিসেবে স্মরণীয় হতে চায়। সুতরাং আমাদের দায়িত্ব এবং আমাদের উদ্দেশ্য হবে সঠিক নির্বাচন করা। এটার অ্যাসেসমেন্ট করার দায়িত্ব তো আপনাদের সমাজের, দেশের, সেটা আমি কিভাবে বলবো। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এর কোনো রকম ত্রুটি থাকবে না। সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ব্যাপারে কোনো ত্রুটি থাকবে না। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে যাতে জনগণ সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এবং ইতিহাসে কার কীভাবে মূল্যায়ন করবে সেটা তো ইতিহাস বা আপনারা যারা আছেন তার দ্বারা নির্ধারণ করবে। আমাদের পক্ষ থেকে বলতে পারি যে আমরা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবো। থ্যাংক ইউ স্যার।